দলাই লামার মতো অনেকেই বিশ্বাস করেন চীন অবৈধভাবে তিব্বত দখল করে রেখেছে চীন, আর সেই দখলদারি মুক্ত না হলে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব নয়। চীনের তিব্বত দখলের ইতিহাস আবার ঘুরে ফিরে আসছে, দেখুন। তিব্বত চীন নয়, চীনের থেকে স্বতন্ত্র। তার নিজের ভাষা আছে, নিজের সংস্কৃতি আছে, ধর্ম আছে। 1950 সালের আগে স্বাধীন ছিল তিব্বত। 1720 সালে যখন কিং রাজবংশ তিব্বতের ওপর তার আধিপত্য প্রতিষ্ঠা করে, সেই সময়েও তিব্বতীরা সরাসরি চীনের হস্তক্ষেপ থেকে মুক্তই ছিল। 1911 সালে কিং শাসনের অবসানের পর তিব্বত দ্বৈত শাসনে ছিল, কিন্তু কার্যত স্বাধীন রাষ্ট্র হিসেবেই থেকে গিয়েছিল। 1949 সালের পর তিব্বত আর চীনের মধ্যে টানাপোড়েন তুঙ্গে উঠেছিল। তিব্বতের রাজধানী লাসাকে চীনের রাজধানী বেজিংয়ের তরফে সরাসরি 3টে প্রস্তাব দেওয়া হয়। তিব্বতকে চীনের অংশ হিসেবে গণ্য করা হোক, তিব্বতের প্রতিরক্ষার দায়িত্ব চীন নেবে, তিব্বতের বাণিজ্য বৈদেশিক সম্পর্ক সব চীন দেখবে। প্রস্তাব তো কথার কথা। প্রস্তাব দেওয়ার পরে পরেই পিপলস লিবারেশন আর্মি মোতায়েন হয়ে যায় তিব্বতের পূর্ব সীমান্তে। তিব্বত ঠিক করে তারা লড়বে। বিদেশের সমর্থন চেয়েছিল লাসা। সালের 7 অক্টোবর চীনের লাল ফৌজের হামলা শুরু হয়। প্রথমে তিব্বতের খাম দখল হয়ে যায়, তারপর চামডো শহর দখল করে ফেলে চীন। সেই সময় বর্তমান দলাই লামার বয়স ছিল 15 বছর। 51 সালের মে মাসে তিব্বতীরা চীনের সঙ্গে সপ্তদশ দফা চুক্তির মাধ্যমে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। চীন কথা দিয়েছিল তিব্বতে অকারণ হস্তক্ষেপ তারা করবে না, কিন্তু চীন তিব্বতের সংস্কৃতি নষ্ট করে কমিউনিস্ট দখলদারি শুরু করে। চলে বৌদ্ধ মঠ ভাঙচুর, শুরু হয় বিদ্রোহ। 1959 সালে লাসায় বিদ্রোহ হয়। চীন 80,000-এর বেশি তিব্বতীকে খুন করেছিল। দলাই লামাকে গ্রেফতারের আশঙ্কাও বাড়ে। ওই বছরেই 23শে মার্চ লাসা থেকে ভারতে পালিয়ে আসেন দলাই লামা। ভারতের অসম রাইফেলসের উদ্যোগে ভারতে প্রবেশ করেন তিনি। নিজেকে তিব্বতের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে দাবি করেন। নিজের মানুষের রক্ত দেখেছেন দলাই লামা। আমৃত্যু চীনকে ক্ষমা করতে পারবেন না তিনি। আর নিজেদের নাকের ডগা দিয়ে ভারতে চলে আসার এই কিস্সাও চীনের ইগোকে ক্ষত বিক্ষত করে চলেছে আজও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।